সম্পূরক শুল্ক কমিয়ে 20% সরকারকে সাধুবাদ ফখরুলের। মেহেদী সাফাদের সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেন নূর। এদিকে ডক্টর ইউনূস ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের শুল্ক কমায় কপাল পুড়ল ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সম্পূরক শুল্ক কমিয়ে 20% সরকারকে সাধুবাদ ফখরুলের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর সম্পূরক শুল্ক কমিয়ে 20% নির্ধারণের সংবাদকে দেশের জন্য ভালো খবর অবহিত করে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, আজ একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের উপর ট্যারিফ আরোপ করেছে। ট্যারিফ কি জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব তার উপর 35% ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যেই জিনিসটার দাম 50 টাকা, ওটার সঙ্গে আরও 35 টাকা যোগ হবে। তার মানে 100 টাকার জিনিস 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না। ফখরুল বললেন, ওটাকে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে অনেক কথা বলেন, অনেক ভুল ত্রুটি আছে, অভিজ্ঞতা নেই বেশি। আমি আশা করছি যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে প্রকৃত তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করেছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। তিনি আরও বলেন, আমার তো যাওয়ারই জায়গা নেই। এখন আমার কোনো সমস্যা হলে আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো? আছে? তাহলে আমি যাব কার কাছে? আমার সমস্যা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এজন্য আমাদের দ্রুত নির্বাচন দরকার, খুব দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা বিরাট ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারবো। মির্জা ফখরুল বলেন, যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করব না এবং তাদেরকে কোনো মতেই সামনে আসতে দেব না। তিনি বলেন, খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল জনগণ, একইভাবে আজ তারা তারেক রহমানের উপর আস্থা রাখছে। অপেক্ষা করছি কবে তিনি দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি দ্রুত দেশে আসেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন, সেটাই কামনা। বিএনপির মহাসচিব বলেন, তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব। যেই বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, ভোট দিতে পারবে। সাধারণ গরিব মানুষ সেই গরিব থাকবে না। আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। ডক্টর ইউনূস ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির। বাংলাদেশ সহ 90টির বেশি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক 35% থেকে কমিয়ে 20% আনা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। জামায়াতের আমির তার পোস্টে বলেছেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ ট্যাক্স হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে 20% নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, আশা করছি ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এই উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের শুল্ক কমায় কপাল পুড়ল ভারতের। বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই শুক্রবার ভারতের পোশাক বাজারের শেয়ারের দরপতন হয়েছে। গত 8 জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করা হয়। তবে আলাপ আলোচনার পর তিনি এই শুল্ক 20% নামিয়ে এনেছেন। অপরদিকে ভারতের পণ্যে 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। ভারত দীর্ঘদিন ধরে এই বাজারটি ধরার চেষ্টা করছে,
কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে যখন বাংলাদেশের উপর ট্রাম্প 35% শুল্ক আরোপ করেন, তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাক বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায়। কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র। বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলস্পুন লিভিং এর শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিয়াস গ্লোবার্সের শেয়ার 3.7%, গোকুল দাস এক্সপোর্টের শেয়ার 2.6%, কিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে যায়। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য চুক্তি করেছে। এর ফলে দেশটির পণ্যে 19% শুল্ক আরোপ করেছে দেশটি, যেখানে গত এপ্রিলে আরোপ করা হয়েছিল 29% শুল্ক। এছাড়া পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অন্বেষণেও চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে শুল্কে যে সর্বশেষ পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে, এতে দেখা গেছে 50টিরও বেশি দেশের শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে। এর অঞ্চলের মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম ভারত, যেখানে দেশটির উপর পূর্ব ঘোষিত 25% শুল্ক বহাল রাখা হয়েছে। মেহেদী সাফাদির সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেন নূর। ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদির সঙ্গে দেখা হওয়ার বিষয়টি স্বীকার করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার রাজধানীর সিরডাক মিলনায়তনে পররাষ্ট্রনীতি বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে বিষয়টি স্বীকার করেন তিনি। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এই প্রসঙ্গে বক্তব্য দেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নূর বলেন, স্যার একটু বাড়িয়ে বলছেন, যা বিভ্রান্তি তৈরি করবে। আমি বাইরে গেলে অনেকের সঙ্গেই দেখা হয়, হতেই পারে। ঘটনা প্রায় 2 বছর পরে মেহেদী সাফাদির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নূর বলেন, এক কফি শপে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, কফি টফি মিটিং টিটিং কিছু হয়নি। আমি তখন অনেক বিড়ম্বনায় ছিলাম, অনেক ধকল সহ্য করতে হয়েছে। এর আগে অধ্যাপক কলিমুল্লাহ বলেন, ইসরায়েলের কোনো নাগরিকের সঙ্গে কেউ কথা বললে তাকেও বিপদে পড়তে হয়। আমাদের এখানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আছেন। তিনি হাসিনার আমলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করছিলেন, তখন মেহেদী সাফাদির সঙ্গে কফি মিটিং করছিলেন বলে নানান ঝামেলায় পড়তে হয়েছিল। আই হ্যাড টু রেস্কিউ হিম। আমি অনলাইনে তার সঙ্গে শো করেছিলাম। তিনি আরও বলেন, মেহেদী সাফাদি ইহুদি নন, তিনি একজন দ্রুজ মুসলিম। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সঙ্গে কফি খান, তাহলে কোনো সমস্যা দেখা দিতে পারে। এই ট্যাবুগুলো ভাঙার জন্য কথাবার্তা দরকার। তবে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসি পরে সংশোধন করে বলেন, ড্রুজ আসলে মুসলিম নন, এটি একটি আলাদা ধর্ম। এর আগে ইসরায়েলের বিষয়ে অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেন, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুস্তাক আহমেদই প্রথম সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয় নীতি অনুসরণ করার চেষ্টা করেন। তিনি বলেন, খন্দকার মুস্তাফ যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নির্দেশে ইসরায়েলের রাষ্ট্রপতিকে একটি চিঠি পাঠিয়েছিলেন বাংলাদেশ সরকার ও রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়ে। এর পরিপ্রেক্ষিতে 25 এপ্রিল ইসরায়েল সেই চিঠির উত্তর দেয় এবং স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে সে সময় প্রবাসী বাংলাদেশ সরকার যে ভারতে আশ্রয়ে ছিল, সেই ভারতীয় প্রতিবন্ধকতার কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হয়নি। নাজমুল হাসান কলিমুল্লাহ আরও বলেন, 1972 সালে ইসরায়েল আবারও বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে একটি চিঠি পাঠায়, কিন্তু অদৃশ্য আন্তর্জাতিক চাপের প্রভাবে এবং নানান রাজনৈতিক ট্যাবুর কারণে সেই সম্পর্ক আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি। 2023 সালে প্রায় 7 বছর পর বাংলাদেশে আলোচনায় আসেন ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদি। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের সঙ্গে তার বৈঠক হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়। নূর একে ষড়যন্ত্র ও অপপ্রচার বললেও মেহেদী সাফাদি প্রকাশ্যে দাবি করেছিলেন তাদের দেখা হয়েছিল। 2023 সালের মাঝামাঝি কাতার সফরের সময় নূর ও সাফাদির ওই সাক্ষাৎ ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এ নিয়ে আওয়ামী লীগ সরকার ও গোয়েন্দা সংস্থার দৃষ্টি বিশেষভাবে কেন্দ্রীভূত হয়। এরপর নূর রাজনীতিতে খানিকটা কোণঠাসা হয়ে পড়েন। মেহেদী এন সাফাদির প্রথম আলোচনায় আসে 2016 সালে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে তার বৈঠকের খবরে। ওই ঘটনার পর আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং তিনি গ্রেফতার হন। তখন আওয়ামী লীগ সরকার অভিযোগ তোলে বিএনপি বিদেশে ষড়যন্ত্র করছে। এরপর থেকেই সাফাদিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক গুঞ্জন শুরু হয়। তবে তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত বলে দাবি করা হলেও এর নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি। গেলান মালভূমির বাসিন্দা মেহেদী সাফাদি ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য। একসময় তিনি সাবেক ড্রুজ নেতা ও মন্ত্রী আইয়ুব কারের চিফ অব স্টাফ ছিলেন। তিনি সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নামে একটি সংগঠন পরিচালনা করেন, যার দাবি তারা বিশ্বজুড়ে সংখ্যালঘু অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করে।
তবে সংগঠনটির প্রকৃত কার্যক্রম ও অর্থায়ন ঘিরে রয়েছে নানান প্রশ্ন। দুবাইও ব্যবসা রয়েছে সাফাদির। সিরিয়া ও কুর্দিস্তান ছাড়াও বাংলাদেশ নিয়ে আগ্রহ রয়েছে বলে মেহেদী সাফাদি নিজেই দাবি করেন। ঢাকার হলি আর্টিসান হামলার উপর তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়। বাংলাদেশে তার মূল সংযোগ ছিলেন শিপন কুমার বসু নামের এক ব্যক্তি, যাকে 2023 সালে মেহেদী প্রতারক বলে আখ্যা দেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 2021 সালে পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ শব্দটি তুলে নেওয়া হয়। এছাড়া ইসরায়েলি দৈনিক হারেজের এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ সরকার একটি ইসরায়েলি কোম্পানি থেকে নজরদারি প্রযুক্তিও কিনেছে, যদিও সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত তখন গণমাধ্যমকে জানান, কাতার, দুবাই ও ভারতের নূর সাফাদি সাক্ষাতের কিছু ছবি তাদের গোয়েন্দা সংস্থার হাতে এসেছে। নুরুল হক নূর সে সময় দাবি করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং তার রাজনৈতিক দলকে ভাঙার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।